বুঝতে পেরেছিল, সেই কারণে কিন্তু নিবেদিতাকে এইভাবে তিনি তৈরি করেছিলেন। ভারতবর্ষের বিঘ্নগুলো নিবেদিতার সামনে ছিল, নিবেদিতার নিজের মানসিক বিঘ্নগুলো ছিল, এবং ছিলেন স্বয়ং স্বামীজি, যিনি তার শিষ্যাকে তৈরি করবার জন্য সবচেয়ে বেশি কষ্টটা তাকে দিতে রেডি ছিলেন, প্রস্তুত ছিলেন, একেবারে আদরে ঘুরিয়ে তাকে তৈরি করেন। আমাদের যুগে আমরা যখন ছাত্রছাত্রীদের সন্তানদের তৈরি করি, অনেক সময় আদরে একেবারে তাকে মানে একটু আনপার্লামেন্টারি কথা বলে বলা যেতে পারে, আদরে বাদর করে তুলে। কিন্তু স্বামীজি সেই রকম গুরু ছিলেন না। তিনি কিন্তু একেবারে তৈরি করছিলেন এমন একজনকে যার উপস্থিতিটা, যার আবির্ভাবটা একটা জাতিকে বদলে দিতে পারে, এবং সেটা করতে গেলে ভেতর থেকে নিবেদিতাকে বদলাতে হবে। তাহলে নিবেদিতা তো এইভাবে তৈরি হলেন বিবেকানন্দের ডাকে ভারতবর্ষের কাজের জন্য। এই যে ভারতবর্ষের কাজের জন্য নিবেদিতা তৈরি হচ্ছেন, এই ভারতবর্ষের কাজে কেমন ভাবে নিবেদিতা এগিয়ে এলেন, বা কেমন ভাবে ভারতবর্ষকে এবার ভাবতে শুরু করলেন তৈরি হয়ে যাওয়ার পরে, অবশ্যই তৈরি হয়ে যাওয়ার পরে। এবার আমরা সেই কয়েকটা জায়গা দেখব নিবেদিতার লেখা থেকে, বিভিন্ন সময়ের লেখা থেকে আমরা, এবং কয়েকটি ঘটনা আপনাদের দেখার চেষ্টা করব। 1903 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল, বোঝাই যাচ্ছে স্বামীজির শরীর তখন চলে গেছে। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিতা একটা চিঠি লিখছেন। চিঠিটা খুব আকর্ষণীয়। চিঠিটা লিখছেন জগদীশ চন্দ্র বসু সম্পর্কে। জগদীশ চন্দ্র বসুর কথা নিশ্চয়ই সবার জানা আছে, বিজ্ঞানী। নিবেদিতা তাকে খুব সাহায্য করেছিল। জগদীশ চন্দ্র তো তখন বিরাট আবিষ্কার করতে যাচ্ছেন, কিন্তু যারা জগদীশ চন্দ্রের জীবনী পড়েছেন তারা নিশ্চয়ই জানেন যে ইংরেজরা জগদীশ চন্দ্রকে একটা ল্যাবরেটরিও তৈরি করতে দিতে রাজি ছিল না। এখন যেটা এই প্রেসিডেন্সি মহাবিদ্যালয় হয়েছে, কিছুদিন আগে প্রেসিডেন্সি কলেজ ছিল, সেখানে উনি একটা ল্যাবরেটরি তৈরি করতে চাইছেন, একটা ছোট ঘর, সেই ঘরটারই পারমিশন দিচ্ছে না। ওর মাইনেটাও কিন্তু সেখানে ব্রিটিশ অধ্যাপকদের চেয়ে অনেক কম রেখেছিল। যন্ত্রপাতি নিজে তৈরি করছেন, কিন্তু সেইটা তৈরি করে সামান্য রক্ষণাবেক্ষণের টাকা সেটিও দিচ্ছে। মানে এমন একটা খারাপ অবস্থার মধ্য দিয়ে জগদীশ চন্দ্রকে গবেষণা করতে হচ্ছে। নিবেদিতা এই দুঃখটা বুঝতে পেরেছিলেন, এবং তিনি খুব কষ্ট পেয়েছিলেন যে এইরকম ভাবে জগদীশ চন্দ্রকে ব্রিটিশরা বাধা দিচ্ছে বিজ্ঞানের গবেষণা। সেই কারণেই এই চিঠিটায় তিনি অদ্ভুত একটি কথা লিখছেন রবীন্দ্রনাথকে, একটা বিশেষ ঘটনাকে উল্লেখ করে লিখছেন, লন্ডনে ডক্টর গার্নেট আমাকে ভিয়েনার সুমহান বিজ্ঞান কলেজের বিরাট জাঁকজমকের কথা বলছিলেন। ভিয়েনাতে একটি খুব বিখ্যাত সায়েন্স কলেজ ছিল সেই সময়, এখনো সেই কলেজটি রয়েছে, সেটি ইউনিভার্সিটি হয়ে গিয়েছে। এখন তার তত নাম নেই, কিন্তু সেই সময় খুব নামী কলেজ ছিল সায়েন্সের রিসার্চের জন্য, সেই সময় যে বিজ্ঞানের গবেষণা হচ্ছে। তা বলছেন ডক্টর গার্নেট সেটা বলছেন নিবেদিতাকে। নিবেদিতা তারপর বলছেন, সেই দেখে তিনি যখন সবিস্ময়ে বলে ওঠেন কি বিপুল ব্যয়সাধ্য ব্যাপার, তখন সরকারি প্রতিনিধি সগর্বে বলেছিলেন, লন্ডনের সরকারি প্রতিনিধি বলছেন, যদি এখান থেকে সারা শতাব্দীতে একজন যথার্থ বৈজ্ঞানিকও জন্মায়, ভিয়েনার সরকারি প্রতিনিধি, তাহলে তার তুলনায় এই সমস্ত ব্যয় সামান্যই। বলছেন কেন আমরা এত চমৎকার একটা সায়েন্স কলেজ ল্যাবরেটরি তৈরি করেছি, যাতে একজন, বলছেন 100 বছরে একজন বিজ্ঞানীও যদি তৈরি হয় তাহলেও লাভ আছে, এই জন্যই আমরা এত টাকা খরচ করছি, এত সাহায্য করছি। নিবেদিতা এইটা শুনেছি। এরপরে রবীন্দ্রনাথকে লিখছেন, আমাদের মধ্যে এমন কথা বলবার কে আছেন? জগদীশ চন্দ্র বসুর উদ্দেশ্যে লিখছেন যে এরকম একজন বিজ্ঞানী গবেষণা করছেন, কিন্তু কেউ তো ভিয়েনার এই সরকারি প্রতিনিধিদের মতন এখানে নেই যে বলতে পারে যে হ্যাঁ আমরা ওর জন্য খরচা করতে রাজি আছি। ভারত, হে ভারত, তুমি কি তোমার সর্বশ্রেষ্ঠ একটি সন্তানকে যথেষ্ট স্বাধীনতা দিতে পারো না?
যা তাকে বিশ্রাম দেবে না, ঠেলে দেবে যুদ্ধক্ষেত্রে তোমারই জন্য সংগ্রাম করতে। যেখানে আগুন জ্বলছে লেলিহান, পাগল হয়েছে সংঘাত, এবং ধর্মে ও শ্বাসে চলছে দারুণ প্রয়াস। হে ভারত, যদি তুমি তা করতে না পারো, যদি তুমি নিজ সন্তানকে পর্যন্ত আশীর্বাদ করে সজ্জিত আকারে রণক্ষেত্রে পাঠাতে অসমর্থ হও, তাহলে এই বড় অসুখী অথচ বড় ভালোবাসার দেশটি আসন্ন সর্বনাশ বিলম্বিত হোক, স্তব্ধ হোক নিয়তির সমুদ্ধত বজ্র, তা বলবার অধিকার কি আদৌ তোমাদের থাকবে? ঘুরিয়ে বলতে চাইছেন যে তাহলে যেন তোমাদের সর্বনাশ নেমে আসে, তোমাদের উপর বজ্রপাত যেন হয়, যদি না তুমি তোমার শ্রেষ্ঠ সন্তানকে এইভাবে যুদ্ধক্ষেত্রে পাঠাতে পারো, সমস্ত আশীর্বাদ দিয়ে, সমস্ত সহায়তা দিয়ে। ভারতবর্ষের একজন বৈজ্ঞানিকের জন্য নিবেদিতা এই যে হৃদয় মন্থন করা একটি অনুভূতি, সে অনুভূতির পেছনে রয়েছে ওই যে সূচনাটি, যেখানে বিবেকানন্দ তাকে ভারতবর্ষের জন্যই তৈরি করেছিলেন। তাই ভারতবর্ষের এই হীনতাকে কিছুতে মেনে নিতে পারেননি নিবেদিতা। আরেকটি চিঠির কথা আমরা উল্লেখ করতে পারি এখানে। এই চিঠিটি নিবেদিতা লিখছেন ম্যাকলাউডকে। এটি অবশ্য স্বামীজি আছেন তখন শরীরে। নিবেদিতা নরওয়ে থেকে লিখছেন, 1901 জুলাই নরওয়ে থেকে লিখছেন। সেটা এই চিঠিটাতে অদ্ভুত মজা হচ্ছে, নিবেদিতা তখন ইউরোপে ঘুরছেন, ইউরোপ আমেরিকায় অর্থ সংগ্রহের জন্য, এবং সেখানে ঘুরতে ঘুরতে তিনি বলছেন যে আমেরিকা, নরওয়ে এবং জাপান থেকে তিনি শিখতে পারছেন যে ভারতের জাতীয় আদর্শকে কেমন ভাবে প্রকাশ করতে হবে। এটা বলে তারপর একটা জায়গায় তিনি খুব আবেগমথিত ভাবে আবার ভারতবর্ষের কথা বলছেন। সেখানে বলছেন, হে ভারত, চিঠিটার এই কথাগুলো লক্ষ্য করার মতন। নিবেদিতা লিখছেন, হে ভারত, আমার জাতির দ্বারা তুমি যে এমন ভাবে নিগৃহীত হলে, কে করবে তার প্রতিকার? তোমার শ্রেষ্ঠ বীর, উদ্যোগী, সাহসী সন্তানরা প্রতিদিন যে অজস্র তিক্ত অপমানে জর্জরিত হচ্ছে, তার যে কোনো একটির প্রায়শ্চিত্তই বা কে করে? ব্রিটিশ আবহে মানুষ হওয়া একজন খাঁটি ইংরেজ নারী, তিনি এসেছেন, চোখের সামনে তো দেখেছেন, স্বামীজি তাকে একবারে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন কেমন ভাবে ইংরেজরা শাসন আর শোষণ করছে। একটু আগে বলা হচ্ছিল না যে সত্যি সত্যি আমাদের দেশকে তারা যেন একেবারে নিজেদের কুক্ষিগত করে রাখতে চেয়েছিল, কোনোভাবেই আমাদের কোনো স্বাধীনতা তারা দিতে রাজি ছিল না। নিবেদিতা সেটা বুঝতে পেরেছিলেন যখন কাশ্মীরে স্বামীজির ইচ্ছাটি অপূর্ণ থেকে গিয়েছিল, একটি সংস্কৃত বিদ্যালয় তৈরির স্বপ্ন অপূর্ণ থেকে গিয়েছিল। নিবেদিতা বুঝতে পেরেছিলেন যে এরা কেমন ভাবে এই ইংরেজ জাতিটা অত্যাচার করছে। স্বামীজি তাকে এটা বোঝাতে সক্ষম হয়েছিলেন। এটা যেন নিবেদিতার একটা অপূর্ব কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর একটি জাতির প্রায়শ্চিত্তের মতন। চোখের সামনে নিবেদিতা দেখছেন যে প্রতি মুহূর্তে কেমন ভাবে সাহেবরা আমাদের অত্যাচার করছে। একটি বিখ্যাত ঘটনা আছে, আপনারা হয়তো সবাই জানেন, ছাত্রছাত্রীরাও জানো। এই ঘটনাটি ঘটেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। লর্ড কার্জন সেবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন বা সমাবর্তন উৎসবে এসেছিলেন, এবং সেখানে তিনি বাঙালিদের সম্পর্কে, ভারতবাসীর সম্পর্কে খুব কটূক্তি করেছিলেন, যে ভারতবাসীরা সত্য কথা বলে না, ইত্যাদি ইত্যাদি। নিবেদিতা প্রতিবাদ করেছিলেন, কিন্তু সেটা বড় কথা নয়। এই কার্জনের উক্তি এবং তারপরে নিবেদিতার লেখা প্রতিবাদ, এটার মধ্যে একটা অদ্ভুত গল্প আছে। গল্পটা এই যে নিবেদিতা ওই দিন হলে উপস্থিত ছিল। ওই দিন হলে
বিখ্যাত লোকেরা উপস্থিত ছিলেন, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় সহ। কেউ একটা কথাও বলেনি। এটাতে নিবেদিতা সবচেয়ে রেগে গিয়েছিলেন। কার্জন যেটা বলেছেন সেটার উপরে তো নিবেদিতা রেগে গিয়েছিলেন, কিন্তু এই যে একটা জাতি তার নিজের অপমান মুখ বুজে শুনছে, কোনো প্রতিবাদ করছে না, এটা কথা বলছে না, এটা কি? এটা নিবেদিতা কিছুতেই মেনে নিতে পারেননি। এবং গুরুদাস বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে লিখেছে, বলছে প্রায় আমাকে হাত ধরে টানতে টানতে কনভোকেশনের পরে ইম্পেরিয়াল লাইব্রেরিতে নিয়ে চলে গেলেন এবং তারপরে আমাকে ওই বই খুলে দেখালেন যে কার্জন কতগুলো মিথ্যে কথা বলেছে দেখুন, এবং গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে বললেন যে আপনারা কিছু প্রতিবাদ পত্র লিখুন। কিন্তু তখনও তো বঙ্গভঙ্গ হয়নি, আন্দোলন হয়নি, তখনও ভারতবর্ষ মহাত্মার নেতৃত্বে জেগে ওঠেনি, বা ভারতবাসীর মধ্যে এই একটা প্রবল পরিমাণে বিদ্রোহের মনোভাব তৈরি হয়নি। এবং এরা অধিকাংশরাই যদিও ব্রিটিশের নিন্দা করতেন, কিন্তু নিজেদের চাকরি খোয়ার ভয় ছিল, তাই চট করে কিছু বলতেন না এবং বলেনি। এই যে একটা জাতি তার নিজেকে প্রকাশ করবে, এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এটা কিন্তু নিবেদিতা সবসময় চাইতেন। নিবেদিতা লিখছেন তাই ওই চিঠির আরেকটা জায়গা, এই মুহূর্তে ভারতের জন্য আমাদের অনেক কিছু চাই। বলা যায় যে কি না চাই? আমরা চাই পৃথিবীর প্রতিটি ধূলিকণা যেন আমাদের বার্তাবহ হয়। আমরা চাই ধীর গঠনমূলক শক্তি, যা ভালোভাবে কাজে লাগানো যাবে। ভেবো না যে আমি বৃক্ষরোপণ, শিশু শিক্ষা, কৃষিকার্যের প্রয়োজনীয়তা ভুলে গিয়েছি, কিন্তু ভারতবাসীর আবেগমথিত উচ্চ সিংহনাদ, মাতৃভূমির জন্য প্রাণ বিসর্জনের আকুতিও আমরা চাই। এই নিবেদিতা কিন্তু নিজে স্পষ্ট করে তার এই দেশের কাছ থেকে চাওয়াটাকে ব্যক্ত করছেন। এরপরে নিবেদিতা যখন স্বাধীনতা সংগ্রামীদের কাছে যাবেন এবং গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তখন বোঝা যাবে যে কেন এই ব্রিটিশ বা শাসকের বিরুদ্ধে এইভাবে তিনি স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করতে এগিয়ে এসেছিলেন। আলিপুর বোমা মামলা হয়ে গেছে, অরবিন্দ ঘোষ প্রমুখদের তো জেল, আলিপুর বোমা মামলা চলছে, যায়নি তখন, ওদের জেল খেল হবে মোটামুটি বোঝা যাচ্ছে। একদিন নিবেদিতা চলে গেছেন বারিন ঘোষের কাছে। বারিন ঘোষের কাছে গিয়ে বলছেন যে বারিন, তোমরা এত লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছ কেন? তা বারিন ঘোষ আরো কয়েকজন তখন ছিলেন, তারা বললেন যে না, ব্রিটিশ তো খুব ধরপাকড় করছে, আমাদেরও ধরতে পারবে, ধরে ফেলবে মনে হয়। তখন নিবেদিতা বলছেন যে ধরুক না। তারপর একটু থেমে বারিন ঘোষকে বলছেন, আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না, যে ইংরেজরা কেন আমাকে এখন গ্রেফতার করছে না। মানে কিরকম ভাবে তিনি এই দেশটাকে নিজের মতন করে ভেবে নিতে পেরেছিলেন। বলছেন যে আমাকে যদি গ্রেফতার করে তাহলে আমি বুঝতে পারবো যে সত্যি ইংরেজদের সাহস আছে এবং আমি ভারতবর্ষের একজন। যতক্ষণ গ্রেফতার করছে ততক্ষণ তো ভারতবর্ষের একজন হয়ে উঠছি না। এইরকম একটা ভারতের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক তিনি তৈরি করে নিতে পেরেছিলেন। মাদ্রাজ মহাজন সভায় নিবেদিতা আরেকবার জগদীশ বসুর সম্পর্কে বলতে বলতে কিছু অদ্ভুত মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যগুলো আমরা একবার করতে পারি। এই বক্তৃতাটা তিনি মাদ্রাজ মহাজন সভায় আমরা বললাম দিয়েছিলেন জগদীশ চন্দ্র বসুর সম্পর্কেই তার এই বক্তৃতাটি। জগদীশ বসুর খ্যাতি তখন ভারতবর্ষের বাইরেও ছড়িয়ে গিয়েছে, যদিও তখনও কিন্তু জগদীশ বসুকে ব্রিটিশরা খুব সাহায্য করছে এমন বলা যায় না, কিন্তু যাই হোক তার খ্যাতিটা অন্তত ছড়িয়ে গেছে। সেই সময় তিনি এই কথাগুলো বলছেন, জগদীশ বসুর সম্পর্কে বলতে গিয়ে বলছেন, কিন্তু কথাগুলো শুধু জগদীশ বসুর সম্পর্কে নয়। বলছেন, ভারতের বিরাট পুরুষেরা পৃথিবীর অন্যান্য দেশের বিরাট পুরুষদের তুলনায় কোনো অংশেই ন্যূন নন। এটা যে একটা কথা বক্তৃতায় বলছেন তা কিন্তু নয়, এটা একেবারে খুব নিজের গভীরভাবে বিশ্বাস করতেন। একটা ঘটনা বলি, নিবেদিতা ভারতের শিল্প চর্চা নিয়ে খুব মাথা ঘামিয়েছিলেন, সেটা আপনারা আমরা সবাই জানি।
সেকালের যারা বড় বড় শিল্পী ছিলেন, রামানন্দ চট্টোপাধ্যায়, অসিত হালদার, এদের সঙ্গে আমার খুব ভালো যোগাযোগ ছিল। অসিত হালদার একটা জায়গায় বলছেন, অসিত হালদার খুব বড় শিল্পী ছিলেন, অসিত হালদার একটা জায়গায় বলছেন যে নিবেদিতা একদিন এসেছেন ওনার কাছে, ওনার বোধহয় বাড়িতেই হবে, আমি ভুলে গিয়েছি, ওনার কাছে এসেছেন। তাই এসে বলছেন যে আচ্ছা তোমার যে ছবিগুলো আছে এই ছবিগুলো তুমি মানে ওই যেটাকে বলে ছবিগুলো যে প্রদর্শনকারী গ্যালারিতে সেরকম শো করছো না? অসিত হালদার বলছেন আরেকটু ভালোভাবে তৈরি করি তারপর করবো। নিবেদিতা বলছেন যথেষ্ট ভালোভাবে হচ্ছে। অসিত হালদার তবু অতটা রাজি নন, উনি তখন সদ্য শুরু করেছেন। উনি বলছেন না দেখুন বিদেশে এর চেয়ে অনেক ভালো ভালো ছবি হয়। অসিত হালদার বলছেন, এটা শুনে নিবেদিতার মুখটা লাল হয়ে গেল। তারপর বলছেন তোমরা কেবল এই একটা জিনিস ভাবতে থাকো যে বিদেশেই সব ভালো হয়, বিদেশেই সব ভালো হয়, তোমরাও যে ভালো করতে পারো কেন এটা তোমরা বিশ্বাস করো না বলো তো? অসিত হালদার বলছেন যে তারপরে আমার মনে হলো যে সত্যিই বোধহয় আমার ছবির একটা প্রদর্শনী আমি করে ফেলতে পারি। মানে এই যে একটা বিশ্বাসকে জাগিয়ে তোলা এবং সেটা নিজে বিশ্বাস করা এবং অন্যের মধ্যে সেই বিশ্বাসটাকে জাগিয়ে তোলা। স্বাধীনতা সংগ্রামীদের